বিয়ের রাতে বউকে হসপিটালে ভর্তি করলে, তুই কি আদৌ মানুষ? উক্ত কথাটি বলে সিফাত রাগে দুঃখে তার বন্ধু রনিতের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। বন্ধুর তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে রনিত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে মুখে লজ্জিত ভাব। এমন বিস্ময়ী ব্যাপার ঘটে যাবে সেও কখনো ভাবতে পারেনি। এখন নিজেকে নিজের কাছেই ছোট মনে হচ্ছে। লজ্জায় চোখ তুলে তাকাতে বিবেকে বাজছে। এই ঘটনা জানাজানি হলে বাবা মায়ের সামনে কিভাবে দাঁড়াবে সে? কি জবাব দেবে পলকের বাড়ির লোককে? মেয়ে বিদায়ের সময় পলকের বাবা হাত ধরে কেঁদে বলেছিল, আমার এই কলিজারে তোমারে দিলাম বাজান, পাগলিটার একটু দেখা রাখো। ওই মানুষটার কথাগুলো তার কানের কাছে মাছির মতো ভন ভন করছে। এই ঘটনা শুনলে উনি কি ভাববে? তাকে আদৌ মানুষ ভাববে তো? আর তাদের দুই পরিবারের আত্মীয় স্বজন, পাড়াপড়শি এদের মুখে লাগাম টানাবে কি করে? তারা নিশ্চয় আঙ্গুল তুলে ঘৃণা করে কণ্ঠে বলবে, কচি মেয়ে দেখে লোভ সামলাতে পারেনি, নির্দোষের মতো ঝাঁপিয়ে পড়েছে। এ কথা জবাব আছে থাকার কথা। সে তো আর বুক ফুলিয়ে বলতে পারবে, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। এসব ভাবতে ভাবতে ধপ করে বসে পড়ল সে। মাথা কাজ করছে না, কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। সে দেওয়াল ঘষে বসে মাথা এলিয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল একটি ব্যথাতুর মুখের প্রতিচ্ছবি, অশ্রু ভেজা চোখ। এই দৃশ্য চোখে ভাসতেই মুচড়ে উঠল বুকের বাম পাশ। চিনচিনিয়ে এক ব্যথা ছড়িয়ে গেল সর্বাঙ্গে। বিষিয়ে উঠল মন। গতকাল ছিল রোজ শুক্রবার। দুই পরিবারের সম্মতিতে রনিতের সঙ্গে পলকের বিয়ে সম্পন্ন হয়েছিল। পলক অল্প বয়সী মেয়ে, কেবল অষ্টম শ্রেণীর ছাত্রী। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই এক রাস রঙিন স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিল। একটি পরিবারের সুখ দুঃখ সামিল হয়ে কিছু দায়িত্ব নিজের কাঁধে নিতে চেয়েছিল। রনিতকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখতে চেয়েছিল। বাবার স্নেহ ছায়াতল ছেড়ে স্বামী নামক মানুষটার উপর বিশ্বাস রেখে নব্য স্বপ্নের রঙিন ডানা মেলতে চেয়েছিল। বাসর রাতে জ্যোৎস্না বিলাস করতে চেয়েছিল। হাতে হাত রেখে আগামী দিনের পরিকল্পনা সাজাতে চেয়েছিল। যেহেতু রনিতের সঙ্গে তার চেনা জানা ছিল না, কখনোই কথাও হয়নি, তাই একে অপরকে বোঝার সময় চেয়েছিল। কিন্তু এসব আর হইল কই? প্রথম রাতেই স্বামী নামক মানুষটা মন বিষয়ে দিল, স্বপ্নগুলো ধুমড়ে মুচড়ে নষ্ট করে দিল। এই তো ঘন্টাখানেক আগেই বন্ধুরা হাসি ঠাট্টা করে রনিতকে বাসর ঘরে ঢুকিয়ে ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রনিতের কল পেয়ে হসপিটালে ছুটে আসে সিফাত। জানতে পারে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য পলককে হসপিটালে ভর্তি করেছে। বলা বাহুল্য, অপরিপক্ক বয়সে বিয়ে এবং তার অসাবধানতার ফল। বন্ধুর চোখে ভাষায় তাচ্ছিল্য দেখে রনিতের তখন লজ্জা মরে যেতে ইচ্ছা করছিল। সেও ভাবেনি এ ঘটনার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, ওদের গল্পটা এমন না, হতেও পারত। রনিতের সময় দিতে পারত। সেও অবুঝ নয়, তার বউয়ের পালিয়ে যাচ্ছে না। মাত্র দুটো দিন নিজেকে কন্ট্রোল করতে হয়তো তাদের বৈবাহিক জীবনের শুরুটা স্বাভাবিক হতো। তবে এই ঘটনায় পলকের মনে ঘৃণা জন্ম নিল। তার মনে ঘৃণিত এক ধারণা পোষণ হলো, পুরুষ জাতি নারী দেহতে তুষ্ট। মনে মনে এসব ভেবে রনিতের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ওরা আরো সাবধান হওয়া উচিত ছিল।
তাহলে মেয়েটাকে এতটা কষ্ট পেতে হতো না। সেও অনুতপ্ত, লজ্জিত। পলকের করুণ চাহনির দেহে মরে যেতে ইচ্ছা করছে তার। এজন্যই অল্প বয়সী মেয়েকে সেও বিয়ে করতে চাচ্ছিল না। কিন্তু বড়রা তার কথা শোনেনি, বরং জোর দিয়ে বলেছে, নরম মাটিতে মনমতো গোড় দিলে যেমন সঠিক আকারে পাত্র বানানো যায়, তেমনি ছোটকে মেয়েকে বিয়ে করলে তাকেও সহজে মনমতো গড়ে তোলা যায়। ঘড়িতে এখন 2টা 20। এক রাতেও হসপিটালে ইমার্জেন্সি বিভাগে প্রচুর মানুষের আনাগোনা। চৌরাস্তার কাছে পিকনিকের ব্যাস অ্যাক্সিডেন্ট করেছে। হসপিটালে এসেছে অহরহ আহত ও নিহত পেশেন্ট। চারিদিকে করুণ আর্তনাদ, কান্নার মাতন। ডাক্তার নার্সরা ছোটাছুটি করছে, আর এদিকে পলকের রক্তক্ষরণ থামছে না। মুখ ফ্যাকাশে হয়ে গেছে, অঝোরো চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। লজ্জা আর ভয়ে গুটিয়ে গেছে সে। তখন একজন নার্স ছুটতে ছুটতে এসে খ্যাক করে বলল, জোরান বেটার হুঁশ জ্ঞান নাই, বউ পাইয়া গতরে তেজ বাড়াইয়া গেছে। ইস, সুরমাইয়াডারে কি অবস্থা করেছে নি। পলকের অবস্থায় বিকৃত দেখে সে দ্রুত ডাক্তার ডাকতে গেল। ডাক্তার পাবে কিনা তাও সন্দিহান, কারণ অ্যাক্সিডেন্টের পেশেন্টের নিয়ে সবাই ব্যস্ত। পলক চুপ করে শুয়ে আছে। ইচ্ছা করছে মায়ের বুকে মুখ লুকিয়ে বলতে, মা, মা গো, খুব কষ্ট হচ্ছে মা। স্বামী নামের মানুষগুলো খারাপ হয়, বর্বর হয়। তারা মন দিয়ে মন খুঁজে না মা, তারা শুধু দেহের ভাঁজে সুখ খুঁজে। এ কথা বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে গেল। সঙ্গী হিসেবে সঙ্গে কেউ নেই। তার সঙ্গে তার চাচাতো বোন মৃত্যু এসেছিল। পলকের শ্বশুর বাড়ির পাশেই মৃত্যুর বান্ধবী তুয়ার বাসা। এর এখানে একা ভালো লাগছিল না, তাই তুয়ার বাসায় চলে গেছে। রনি তো মিতুকে মেসেজ করে দ্রুত আসতে বলল, তবে বাসার কাউকে আপাতত কিছু জানাতে নিষেধ করলো। মিতু বোনের অবস্থা কথা শুনে কাঁদছে। তুয়া মিতুকে কোনো রকম থামায়। এত রাতে মিতুকে কিছুতেই একা ছাড়বে না তুয়া, তাই দুজনের একসাথে যাবে বলে ঠিক করে। দুজনের সতর্কতার সাথে রুম থেকে বের হলো। তুয়া ওর ভাই তুরাগের বাইকের চাবিটা নিল। দুজনে বাইক করে গেল, দ্রুত হসপিটালে পৌঁছাতে পারবে। তুয়া বাইক ড্রাইভ করতে পারে, শখের বসে তুরাগের থেকে ড্রাইভ করা শিখেছে সে। শখে শেখা কাজটা আজ কাজে লেগে গেল। প্রত্যয় কেবল উঠি থেকে বের হলো। এক পেশেন্টের গুরুতর অবস্থার জন্য ওকে হসপিটালে আসতে হয়েছিল। বিগত 3.5 ঘন্টার পর সে ওটি থেকে বের হলো। নার্সকে দৌড়ে যেতে দেখে প্রত্যয় জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছেন কেন? নার্স হাঁপাতে হাঁপাতে প্রত্যয়কে পলকের কথা জানানো, সাথে এমনটাও বলল, একটা ডাক্তারকেও ফ্রি পাচ্ছে না। যারা আছেন তারা ওটিতে কিংবা বাস অ্যাক্সিডেন্টের পেশেন্টদেরকে চিকিৎসা দিচ্ছে। প্রত্যয় কথা বাড়ালো না, কেবিনে গিয়ে দ্রুত ওটির ড্রেস বদলে নার্সের সাথে গেল। সেখানে তার কাজ নেই, এসব পেশেন্টের দেখা তার কর্ম নয়। তারপরও সব দায়িত্ব গা ছাড়া ভাব করতে নেই। বিশেষ করে ডাক্তারি পেশাতে নয় তো নয়, কারণ ডাক্তারের গা ছাড়া ভাব মানেই পেশেন্টের প্রাণনাশ। সে একজন ডাক্তার, আর ডাক্তার হিসেবে সাধারণ কমন সেন্স থেকে মনে হলো পলকের ব্লাড বন্ধ করা জরুরি, নয়তো সে রক্ত শূন্যতায় মারা যাবে। প্রত্যয় প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্লাড বন্ধের ইনজেকশন পুশ করে পলকের শরীরে রক্ত দেওয়ার কথা জানালো। তার কথা শুনে নার্স এসে রনিতকে বলল,
রক্ত জোগাড় করুন, পেশেন্টের রক্ত লাগবে। কথাটা শুনে রনিত আর চেপা ছুটল ব্লাড ব্যাংকের থেকে রক্ত আনতে। যাওয়ার আগে রনিত নার্সকে বলে গেল উনি যেন পলকের সাথে থাকে। কথা শুনে নার্স মুখ বেঁকিয়ে কেবিনে ঢুকে পড়ল। ওদের রক্ত জোগাড় করে আনতে আনতে পেশেন্টের অবস্থা আরো খারাপ হতে পারে, তাই প্রত্যয় নার্সকে বলল দ্রুত পেশেন্টের শরীরে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন, ওর অবস্থা ভালো নয়। নার্স জানালো পেশেন্টের বাসায় কেউ নেই, রক্ত গ্রুপ কিভাবে জানবে? প্রত্যয় বলল ইমিডিয়েট পেশেন্টের ব্লাড টেস্ট করে হসপিটাল থেকে আপাতত ব্লাড কালেক্ট করুন। নার্স প্রত্যয়ের কথা মতো তাই করল। পলক নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ইনজেকশন পুশ করার পর ধীরে ধীরে রক্তক্ষরণ কমে এলো। তখন তুয়া আর মিতু হসপিটালে এসে পৌঁছালো। প্রত্যয় নার্সকে খেয়াল রাখতে বলে কেবিন থেকে বের হলো মিতু কাঁদতে কাঁদতে কেবিনে ঢুকে পড়ল। তুয়া বাইকটা রেখে কেবিনের সামনে এসে দাঁড়াতেই প্রত্যয়কে কেবিন থেকে বের হতে দেখে তুয়া কড়া ভাবে বলে বসলো, এই আপনার লজ্জা করে না? আচ্ছা, লজ্জার কথা বাদ দিলাম, সাধারণ সেন্সটুকু কি আপনার নেই? আচমকা মেয়েটার কথা শুনে দাঁড়িয়ে গেল প্রত্যয়। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে ঝুমুল তাকে বলেছে, সে কি এমন করলো মেয়েটার তার সঙ্গে এভাবে কথা বলেছে? এই মেয়েটাই বা কে? প্রত্যয়কে চুপ থাকতে দেখে তুই আরো রেগে গেল। সে পারছে না ছেলেটাকে তুলে আছাড় দিতে। রাগে ওর শরীরটা কিরমির করছে। এমন বেয়াদব ছেলের সাথে পলকের বিয়ে হয়েছে। পলকের বাবা কি আর ছেলে পাননি? সুদর্শন বলে কি চেলচালিয়া রাজি হয়ে গেছে বিয়ে দিতে। একথা ভালোই রাগে তুয়ার মাথাটা ফেটে যাচ্ছে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, কি করেছি আমি? আমার লজ্জা লাগবে কেন? প্রত্যয় কথা শুনে তুয়ার রাগটা কন্ট্রোলের বাইরে চলে গেল। এত জঘন্য কাজ করে সে আবার ওকেই জিজ্ঞাসা করেছে সে কি করেছে। তুয়া রেগে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, বাসর ঘরে বউকে রক্ত রক্ত করে এখন সাধু সাজা হচ্ছে? আপনি চরম পাপের অসভ্য একজন মানুষ। প্রত্যয় তুয়ার কথা শুনে ভ্রু কুঁচকে নিল। বিয়ে বউ বাসর ঘর কোথা থেকে আসলো? প্রত্যয় বুঝলো মেয়েটা কারোর সাথে গুলিয়ে ফেলেছে, হয়তো ওকে পলকের হাজবেন্ড ভেবেছে। মেয়েটা রেগে দাঁতের সাথে দাঁত চেপে ওর সাথে কথা বলেছে। রাগে ওর নাকটাও ফুলে উঠেছে, ভ্রু দুটো কুঁচকে আছে। তুয়া পারছে না প্রত্যয়কে গিলে খেতে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ডাক্তার ওয়াসিস রায়হান প্রত্যয়। তুয়া বেগে জবকপ দিল, তো আমি কি নাচক? একটা বাচ্চা মেয়ে কিনা ওকে বকছে। এই দিনও দেখতে হলো। প্রত্যয় আবারও বলল, আমি পেশেন্টের হাজবেন্ড নই, আপনি আমাকে ভুল বুঝছেন। প্রত্যয়ের কথা শুনে তুয়া জিহ্বাতে কামড় দিল। সে চিনতে ভুল করে ফেলেছে। মিতু ওকে বলেছিল পলকে বর নাকি খুব সুদর্শন, এজন্য সে প্রত্যয়কে রনিত ভেবেছিল। তাছাড়া প্রত্যয় ডক্টরের ড্রেস আপে ছিল না, যার জন্য বুঝতে পারেনি। তুয়া লজ্জিত কণ্ঠে বলল, দুঃখিত, আমাকে মাফ করবেন, টেনশনের মাথা ঠিক ছিল না, ইট ইজ ওকে বলে প্রত্যয় মুচকি হেসে চলে গেল। একটু পরে রনিত আর সিপাত রক্ত নিয়ে হসপিটালে আসলো। তুয়ার আগে রনিতের মুখের দিকেও তাকালো না।
লোকটার উপর ওর খুব রাগ হচ্ছে। মৃত্যু কেবিনের বাইরে চেয়ারে বসে আছে। পলকের শরীরে রক্ত দেওয়া হচ্ছে। অন্য ডাক্তার এসে চিকিৎসা দিল, আর কোনো সমস্যা আছে কিনা জেনে মেডিসিন লিখে দিল। ডাক্তারের লেখা ওষুধপত্র এনে রনিত শুকনো মুখে পলকের কেবিনে ঢুকলো। পলক চোখ বন্ধ করে শুয়েছিল। রনিত আলতো করে পলকের হাতটা তার মুঠোয় পড়ে বলল, দুঃখিত, এবারের মতো মাফ করে আমায়। পলক ফুঁপিয়ে কেঁদে উঠল। রনিতের চোখেও পানি। সত্যি অনুতপ্ত সে। স্বামীর চোখে পানি দেখে পলকের মনটা গলে গেল। অল্প বয়সে আবেগী মনে অভিমান, রাগ ধরে রাখতে পারল না। কাঁদতে কাঁদতে রনিতের হাত শক্ত করে আঁকড়ে ধরল। তখনই রনিত পলকের কপালে আদর দিয়ে বলল, ঘুমাও, আমি এখানেই আছি। পলক রনিতের কথা মতো চোখ বন্ধ করে নিল। সেদিন সারা রাত তারা চারজন হসপিটালেই ছিল। রাতের পলককে ঘুম ভাঙেনি, কোনো সমস্যাও হয়নি। কিন্তু সকাল হতেই রনিতের বাড়িতে তাদের বউকে খুঁজে পাচ্ছে না। এটা নিয়েও কানাঘুষা চলছে। রনিতের আব্বু কিছুক্ষণ অপেক্ষা করে রনিতকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় রনিত? রনিত বলল, বাবা, আমরা কক্সবাজারে এসেছি, সপ্তাহখানেক পরে বাসায় ফিরব। সিফাত হুট করে কক্সবাজারে আসার টিকিট উপহার দিল। এজন্য তোমাদের জানাতে পারিনি। বাসাভর্তি মেহমান উপস্থিতি। ছেলের এমন ছেলে মানুষই কাজে ওর বাবা রেগে গলাগল করে ফোন রাখলেন। অরুণিত ফোনে রেখে মাথা নিচু করে বসে রইল। রনিতকে এই বুদ্ধিটা তোয়া দিয়েছে, যাতে ওরা কারো কাছে হাসির পাত্র না হয়। ভুল যখন হয়েই গেছে তখন সেটা শুধরে নিতে হবে। তুয়া প্রথমে রনিতের উপরে রেগে থাকলেও পলকের প্রতি যত্নশীলতা দেখে তুয়ার মনটা নরম হয়েছে। এজন্য সে নিজেই রনিতকে এই বুদ্ধিটা দিয়েছে। সকালে তুয়া আর মিতু বাসায় ফিরল। এত সকাল তুয়াকে বাইক নিয়ে ফিরতে দেখে ওর আম্মু জিজ্ঞেস করলেন, এত সকালে কোথায় গিয়েছিলি তোরা? তুয়া হেসে বলল, মিতুকে নিয়ে সকালে বাতাস খেতে গিয়েছিলাম। বাতাস খেয়ে পেট ভরেছে নাকি? খাবার খাবি? দ্রুত খেয়ে দাও, খুব খিদা লেগেছে। কথাটা বলে তুয়া মিতুকে নিয়ে খেতে বসলো। তুরাগে এসে ওর পাশে চেয়ারে বসলো। এর মধ্যেই তুরাগে ঝগড়া লেগে গেল। তুরাগ তুয়ার ভাগের ডিম ভাজা খেয়ে নিচ্ছে। মিতু বসে ওদের মারামারি দেখছে। তুরাগ তুয়ার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। তুয়া উঠে এক মগ পানি নিয়ে তুরাগকে দৌড়ানি দিল। তুরাগ ফ্ল্যাটের দরজা খুলে সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ নিচে বসে পড়ল। ততক্ষণে তুয়া পানি ছুঁড়ে দিয়েছে। তখন প্রত্যয় সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। ব্যাস, এক মগ পানি গিয়ে পড়ল প্রত্যয়ের বুকে। এমন ঘটনা তুয়া তুরাগ দুজনেই হতভম্ব। প্রত্যয় নিজেও হতবাক। তুয়া ভয়ে ভয়ে একবার প্রত্যয়ের দিকে তাকালো, এরপর তুরাগের দিকে। অতঃপর এক দৌড়ে বাসায় ঢুকে পড়ল। তুরাগ তাদের ভুলের কারণে নিজে থেকে আগে প্রত্যয়কে বলল, সরি, আমরা বুঝতে পারিনি তুমি উপরে উঠেছিলে, কিছু মনে করো না প্লিজ। প্রত্যয় তুরাগের ছোট হবে, এজন্য তুরাগ ওকে তুমি করে বলল। প্রত্যয় মুচকি হেসে বলল, ব্যাপার না, কিছু মনে করিনি। তুরাগ প্রত্যয়ের সাথে কথা বলতে জানতে পারল। প্রত্যয় ওদের ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটে উঠেছে। প্রত্যয়ের ফ্ল্যাটের দরজা তুয়াদের দরজা একেবারেই মুখোমুখি।
তুরাগ প্রত্যয়কে ওর পরিচয় জানতে বলল। আমি তুরাগ। ইমতিয়াজ, ওয়াসিক, রায়হান প্রত্যয়। জব নাকি পড়াশোনা? কার্ডিওথেরাপির সার্জন, হার্টের ডাক্তার। বাহ, তা এসে আমাদের বাসায় অন্য একদিন যাব। আচ্ছা। দুজনে টুকটাক কথা বলে যে যার বাসায় চলে গেল। এটা প্রত্যয়ের নিজস্ব ফ্ল্যাট। তারা কেউ এখানে থাকতো না। ওর বাবা মা রাজশাহীতে থাকেন। প্রত্যয় নিজের হসপিটালে কার্ডিওথোরাসিক সার্জন হিসেবে নিযুক্ত। ওর ডাক্তারি পেশার জন্য এই ফ্ল্যাটে 3 দিন হলো উঠেছে। সে এখানে একা থাকে, সারাদিন হসপিটালে থাকে বিধায় ওকে তেমন কেউ চেনে না। দেখোনি বোধহয়, হতে পারে দেখলেও খেয়াল করেনি। তবে তোয়াকে দেখে প্রত্যয় একটু অবাক হয়েছে। সে ফ্ল্যাটের লক খুলে বাসায় ঢুকে মনে মনে বলল, এই মেয়েটা এখানে কেন? ভাইয়া, আজকে কি রান্না করছো? কথাটা বলে প্রিয়ম চেয়ার টেনে বসে পড়ল। একে একে সব খাবারের ঢাকনা তুলে দেখলো। খাবারের আইটেম দেখে প্রিয়মের মুখে হাসি ফুটল। ওর পছন্দের সরষে ইলিশ রান্না হয়েছে। প্রিয়ম প্লেট নিয়ে ঝটপট খেতে বসে গেল। ইলিশ মাছ ওর খুব পছন্দ, আর সরষে ইলিশ হলে তো কোনো কথাই নেই। সে মাছের বড় বড় দুটো পিঠ প্লেটে নিয়ে তৃপ্তি করে খাচ্ছে। প্রিয়ম আজকে ওর বড় ভাইয়ের বাসায় এসেছে। সে ওর বাবা মায়ের সঙ্গে রাজশাহীতে থাকতো, তবে এখন থেকে সে এখানে থাকবে। প্রিয়ম একজন গায়ক। ওর শখ বিখ্যাত একজন গায়ক হওয়া। সে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা আছে। প্রিয় মুখের খাবারটুকু গিলে ওর ভাইকে ডেকে বলল, ভাইয়া তুমি খাবে না? প্রিয়মের বড় ভাই প্রত্যয় ফোনে কথা বলতে বলতে এসে প্রিয়মের পাশে বসলো। প্রিয়ম পানি খেয়ে ভাইয়ের দিকে তাকালো। প্রত্যয় কথা বলার অবস্থায় প্রিয়মের প্লেটে ভাত আর মাছ তুলে দিল। প্রিয়ম প্রত্যয়কে নিষেধ করেছে না দিতে। প্রত্যয় প্রিয়মের কথা শুনল না, বরং সে খেতেই ইশারা করল। আজকে প্রত্যয়ের 2টা অপারেশন করতে হবে, সকালে 6টা একটা আর আরেকটা রাত 10টা। এসব নিয়ে সে ফোনে কথা বলছিল, আর বাকি সময়টুকু অন্য সব পেশেন্টের দেখলো। প্রত্যয় কথা বলে কল কেটে প্রিয়মকে বলল, ফ্রিজ থেকে দই বের করে রেখেছি, ঠান্ডাটা কমতে তারপর খাবে। প্রিয়ম খেয়ে উঠে নিজের এঁটে প্লেট আর ধুয়ে হাত নিল। নিজের এঁটে প্লেটে ধোয়ার অভ্যাসটা সে প্রত্যয়ের থেকে শিখেছে। প্রিয়ম আবার গিয়ে ভাইয়ের পাশে বসলো। প্রত্যয় প্রিয়মকে বলল, বাসায় থাকবে নাকি এখন বের হব? এখন আর বের হবে না, শরীরটা ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো। আচ্ছা, বিকালে 2জন লোক আসবে, ওনারা আসলে দরজা খুলে দিও। কিসের লোক? রান্না আর রুম পরিষ্কার করার জন্য। আমি তো সময় পাবো না, ওনাদের আসতে হবে না, আমি আছি, সব ম্যানেজ করে নেব। প্রত্যয় প্রিয়মকে নিষেধ করলো, কিন্তু প্রিয়ম কোনো কথা শুনল না। তাই প্রত্যয় লোক দুটোকে আসতে নিষেধ করে দিল। প্রিয়ম দই নিয়ে খেতে ব্যস্ত হয়ে গেল। প্রত্যয় খেতে রেডি হয়ে প্রিয়মকে বলে হসপিটালে চলে গেল। প্রিয়ম বাসায় এখন একা আছে। সে সোফাতে শুয়ে কিছুক্ষণ টিভি দেখল, তারপর উঠে গিটার নিয়ে বারান্দায় চলে গেল। প্রত্যয় বেলকনিতে একটা ময়না পাখি খাঁচাতে ঝুলানো আছে। প্রত্যয় ময়না পাখিটির নাম দিয়েছে কলি।
প্রত্যয় কলিকে ছোট ছোট কয়েকটা শব্দ শিখিয়েছে, যেমন আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছো, তারাও, কই যাচ্ছ, সুন্দর, দুষ্টু। কলি এই শব্দগুলো বলতে শিখে গেছে, কিন্তু সালামটা ঠিক মতো দিতে পারে না। বড়গুলো শব্দের জন্য। তবে প্রত্যয় যখন সুন্দর করে স্পষ্টভাবে কলির সামনে আসসালামু আলাইকুম বলে, তখন প্রত্যয়ের দেখে কলিও স্পষ্টভাবে বলার চেষ্টা করে। কলি প্রিয়মকে দেখে সবগুলো বলি পরপর আর তাতে লাগলো। প্রিয়ম কলির দিকে তাকিয়ে বলল, পাগল করে দিবি নাকি? কলি এই কথা শুনে সেও বারবার বলতে থাকলো, পাগল করে দিবি নাকি? প্রিয়ম বিরক্ত হয়ে কলির দিকে তাকিয়ে গিটারের সুর তুলল। তখন কলি চুপ হয়ে গেল। পলক 2 দিন হসপিটালে থেকে পলক এখন সুস্থ আছে। রনিত পলককে কক্সবাজার বেড়াতে নিয়ে গেল। দুজনে কিছুদিন আলাদাভাবে সময় কাটাবে ভেবে। বিশেষ করে রনিত পলককে বোঝাতে চায় সে খারাপ স্বামী নয়। পলকের মনে ওর প্রতি ভুল ধারণাগুলো সে দূর করতে চায়। রনিত যে খারাপ ছেলে তা কিন্তু নয়, সেও বুদ্ধিমান একজন ছেলে। একটা ভুলের জন্য তাকে দোষারোপ করা উচিত হবে না। আর দোষারোপ যদি করতেই হয়, তাহলে প্রথমে সমাজ, ওদের মা বাবা। কাজী এই কয়েকটা ধাপ পেরিয়ে দোষটা রনিতের কাছে আছে। রনিত তো একাদোষী নয়, ওর আগে পিছে আরো দোষী আছে। আমাদের সৃষ্টিকর্তা প্রতিটা মানুষের শারীরিক চাহিদা দিয়ে তৈরি করেছে। সৃষ্টির শুরু থেকে এই ধারা চলে আসছে। যদি শারীরিক চাহিদা বলে কিছু না থাকতো, তাহলে বংশ বিস্তার হতো না। পৃথিবীটা অনেক আগে রসাতলে চলে যেত। শারীরিক চাহিদা সৃষ্টিকর্তা প্রত্যয় দেওয়া, এটাকে অমান্য করা, হাসাহাসি করা, বাজে মন্তব্য করা উচিত না। সৃষ্টিকর্তা মানুষের শারীরিক চাহিদা পূরণের বৈধতাও দিয়েছেন। সেক্ষেত্রে রনিত ও তো মানুষ, ওর তো কিছু চাহিদা আছে। সে তো ওর বিয়ের করা বউয়ের কাছে গেছে। হ্যাঁ, সে একটু সময় নিয়ে আরো সচেতন হতে পারত। তবে যাই হোক, সে এখন অনুতপ্ত। তুয়া আর মিতু দুজনের ছাদে বসে আছে। তুয়ার আম্মু একটু দূরে প্রতিবেশীদের সঙ্গে গল্প করছে। তুয়া বাদাম খাচ্ছে আর খোসাগুলো মিতুকে ছুঁড়ে মারছে। মিতু রেগে তুয়ার দিকে মটমট করে তাকাচ্ছে। তখন তুয়া খিলখিল করে হেসে আরো বেশি করে খোসা ছুঁড়ে দিচ্ছে। প্রিয়ম এখনো নতুন এসেছে, সে এখানকার কিছু চেনে না। আশপাশটা ঘুরে দেখার জন্য সে রেডি হয়ে বের হলো। কয়েক ধাপ এগোতেই ওর মাথার উপর পানি জাতীয় কিছু একটা পড়লো। প্রিয়ম ওর শার্টের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে তাকালো। ওর শার্টের কেউ কাদামাটি ছুঁড়ে মেরেছে। প্রিয়ম উপরে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তাই বিরক্ত হয়ে আবার রুমে ফিরে এলো। মিতু আর তুয়া ছাদে বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তুয়া ইচ্ছে করে কাদা ফেলেছে, কারণ মিতু বলেছে ওই সাদা শার্টটা পরা ছেলেটা গায়ে কাদা মারতে পারলো, আমার সব বাদাম তোকে দেব। এজন্য তুয়া প্রিয়মের গায়ে কাদা ছুঁড়ে মারল। মিতু ভেবেছিল তুয়া করবে না, কিন্তু সে কাজটা সম্পূর্ণ করে ওর বাদামগুলো নিয়ে নিল। প্রিয়ম আজ আর বের হলো না। সে শার্ট বদলে একেবারে শাওয়ার নিয়ে নিল, কারণ ওর ধুলাবালিতে অ্যালার্জি বেড়ে যায়। প্রত্যয় ওর পেশেন্ট দেখে কেবল বাসায় ফিরল। ওরা দোতলায় থাকে, এজন্য লিফটের জন্য অপেক্ষা না করে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রত্যয় কলিং বেল চাপ দিয়ে পেছন ঘোরাতে যাবে, তখন একটা বাচ্চা মেয়ে এসে ওর হাতে হাত ধরে বলল,
চানাচুর থাকাবে। প্রত্যয় বাচ্চাটির দিকে তাকিয়ে মুচকি হাসলো। প্রত্যয়কে হাসতে দেখেও সে হাসলো। প্রত্যয় হাঁটু গেড়ে বসে বলল, রাজকন্যা, তোমার নাম কি? আমি নাস্তন্নয় ইত্তে। ও আচ্ছা, তোমার নাম ইচ্ছে, খুব সুন্দর নাম। তুমি কি খাবে বললে? কানাচুর খাবে। প্রিয়ম হেসে দরজা খুলে দেখে প্রত্যয় কারোর সঙ্গে কথা বলছে। প্রিয়ম এগিয়ে এসে দেখে দুই পাশে ঝুঁটি করা একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যয় হেসে মেয়েটাকে কোলে নিয়ে বাসায় ঢুকলো। রান্নাঘরে গিয়ে পুরো চানাচুরের প্যাকেট মেয়েটির দিকে ছোপায় বসিয়ে দিল। প্রিয়ম ইচ্ছাকে কোলে দিতে গেল, কিন্তু ওর কোলে এলো না। প্রিয়ম বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বিড়বিড় করে বলল, মেয়ে মানি প্যারা। ইচ্ছা কথা শুনে খাওয়া থামিয়ে প্রিয়মের দিকে তাকালো। প্রত্যয় ফ্রেশ হতে গেছে। প্রিয়ম বসে এক মনে টিভি চ্যানেল বদলাচ্ছে। ইচ্ছা উঠে সোফার উপর দাঁড়িয়ে প্রিয়মের চুল শক্ত করে টেনে ধরে চিৎকার করে বলল, তুমি পালা, তুমি মেলা খারাপ পেলা। প্রিয়ম ওর চুল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ইচ্ছা আরো শক্ত করে ধরেছে। প্রিয়ম প্রত্যয়কে জোরে জোরে ডেকে বলল। প্রত্যয় ওদের চিৎকার শুনে দ্রুত পায়ে এসে ইচ্ছাকে কোলে তুলে নিল। প্রিয়ম মাথায় হাত বলাতে বলাতে বলল, ভাইয়া, এই বিচ্ছুটাকে কোথায় পেলে? উফ, আমার চুলে জান শেষ। ইচ্ছে প্রত্যয়ের কোলে থেকে নেমে আবার প্রিয়মের কাছে যাচ্ছিল। তখন তুরাগ এসে দরজা নক করে। প্রত্যয় ইচ্ছাকে কোলে নিয়ে দরজা খুলে দেয়। তুরাগই ইচ্ছার দিকে প্রাণ ফিরে পায়। প্রত্যয় তুরাগের সাথে কুশল বিনিময় করে তুরাগের সাথে প্রিয়সের পরিচয় করিয়ে দেয়। প্রিয়ম সালাম দিয়ে তুরাগের সাথে কথা বলে। তুরাগের দেখে ইচ্ছে ফুফিয়ে কেঁদে বলল, দান আমার তো পালা বলেছে। তুরাগ রেগে যাওয়ার ভ্যান করে বলল, কার এত সাহস আমার জান পাখিকে প্যারা বলেছে? তাকে এখনই আমি চিনি খাইয়ে মেরে ফেলবো। তুরাগের কথা শুনে প্রত্যয় প্রিয়ম দুজনে হেসে দিল। ইচ্ছা আঙ্গুল দিয়ে ইশারা করে প্রিয়মকে, দেখিয়ে দিল। প্রিয়ম হতবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু বাচ্চা এত পাকা? তুরাগ প্রিয়মকে বলে ইচ্ছাকে কোলে নিল। প্রত্যয় হেসে ইচ্ছাকে বলল, আবার এসো কেমন? ইচ্ছা মিষ্টি হেসে বলল, কানাচুর দিবে? প্রত্যয় চানাচুরের প্যাকেট ইচ্ছাকে দিয়ে বলল, হুম দিব তো। ইচ্ছা প্যাকেটটা হাতে নিয়ে বলল, আচ্ছা তাহলে আসবো। তুরাগ হেসে ইচ্ছাকে নিয়ে চলে গেল। ইচ্ছেরা নিচতলায় ভাড়া থাকে। সে তুরাগদের বাসায় বেশি থাকে। তার পছন্দের খাবার চানাচুর। যে ওকে চানাচুর দেয় সে তার কাছে চলে যায়। ওর চানাচুর এতটাই পছন্দ যে ওকে চানাচুর খোর ডাকলেও ভুল হবে না। সন্ধ্যার পর প্রত্যয় আর প্রিয়ম দুই ভাই হাঁটতে বের হলো। প্রত্যয়ের আজকে পেশেন্ট কম ছিল, এজন্য বাসায় চলে এসেছিল। ওরা দুই ভাই হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর অবধি গেল। তখন প্রত্যয়ের হসপিটালে থেকে কল আসলো। ওকে এখন যেতে হবে, তাই প্রিয়মকে বলল, প্রিয়ম, আমি হসপিটালে যাচ্ছি, তুই সাবধানে ফিরে যেও। প্রিয়ম বলল, তুমি সাবধানে যেও। প্রত্যয় আচ্ছা বলে চলে গেল। প্রিয়ম একা একা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরল। আর সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তুরাইয়ের সঙ্গে ধাক্কা খেল। তুয়া তখন ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নামছিল। ফলস্বরূপ তুয়ার হাতে থাকা ডিম দুটো প্রিয়মের বুকে লেগে ফেটে গেল। প্রিয়ম তুয়াকে দাঁড়াতে বলে দ্রুত রুম ঢুকে দুটো ডিম এনে তুয়ার মাথায় ফাটিয়ে বলল, এবার ঠিক আছে? বাহ, আপনাকে দারুণ লাগছে।
চলবে। গল্পটির নাম হচ্ছে সুদর্শন চংখচিল। লেখিকা হচ্ছে নূরজাহান আক্তার আলো। গল্পটি হচ্ছে প্রথম পর্ব। নেক্সট পর্ব শুনতে চাইলে কমেন্টে জানিয়ে দেবে, দ্রুত আপলোড করব।